হ্যালো, ওয়েলকাম গাইস টু আমাদের আমাদের আরেকটা পডকাস্ট। মানে আপনারা ভাবছেন এত জলদি জলদি পডকাস্ট বার করছে, এদের ওয়ার্ক রেট তো এঙ্গোলো কান্ট্রিকেও ছাড়িয়ে যাবে কোনদিন। তো আমরা আজকে মানে একটা লিগের ব্যাপারে কথা বলবো, যেটা বেশি মানে স্পটলাইট খায় না। ওই একটা টিম আছে যেটার জন্য স্পটলাইট খায়, সেটা হচ্ছে উবার ইটস স্ল্যাশ, কারণ উবার ইটস তো আমাদের এখানে বন্ধ, তাহলে জোম্যাটো লিগ। ঠিক আছে, জোম্যাটো সুইগি গাইস, ঠিক আছে। তো তো লিগ এবছর খুব রোমাঞ্চকর হয়েছে। লাস্ট ডে অফ দা ওই অব্দি গেছে। মন্টপেলিয়ার যে বছর জিতেছিল 2011-12, তারপরে এটা হয়তো প্রথমবার হচ্ছে। তো আমি বলতে চাই যে লিল, যারা মানে আউট অ্যান্ড আউট ফেভারিট ছিল না, তাদের মানে স্কোয়াড স্কোয়াড ডেপথ অতটা ছিল না, স্কোয়াডের ভ্যালুয়েশন মানে পিএসজি থেকে অনেক কম, তাও তারা লিগ ট্রফিটাকে শেষের দিকে গিয়ে মানে লাগছিল বটল করতে পারে, কিন্তু তাও পিএসজি কে হারিয়ে জনাথন ডেভিডের গোল, সেটা জন্য ওরা এখন তুলেছে। তো মানে অনেকগুলো মেন ক্যারেক্টার আছে, অনেক প্রেক্ষাপটটা তো সেট করলাম, কিন্তু ক্যারেক্টার গুলোর সাথে ইন্ট্রোডিউস করি। ক্যারেক্টার লাইক বুরাক ইলমাজ, হোজে ফন্টে, রেনাটো সানচেজ, আর তারপর জনাথন ডেভিডের মতো কিছু ইয়াঙ্গার প্লেয়াররাও আছে, জনাথন ডেভিড, তারপর এরকম ল্যাম্পার্ড। এরকম প্লেয়াররা আমার মানে এরা এই প্লেয়ার গুলো মানে টিমটাকে অনেকটা মানে মানে টিম বেটার দেন, কেউ ভাবেনি এরা অতটা পারফর্ম করতে পারবে, তাই জন্য এরা চিপেও এসছে অনেকটা। তো আমি পৌরবকে বলবো যে পৌরবের যদি কোনো প্রশ্ন থাকে এই টিমের ব্যাপারে, যদি সে করে। হ্যাঁ, আমি প্রথম কোশ্চেন স্পন্দনকে করব। আমাদের ও ট্যাকটিক্যাল জিনিয়াস ও আমাদের মধ্যে। তাই আমরা দীপায়নে একটু আগে বললো সরি লিল। সরি সরি গাইজ, আমি ইন্ট্রোডাকশনই দিতে ভুলে গেছি। যারা আমাদের অফলাইন মানে যারা ভিডিও দেখতে পাচ্ছে না, তারা তো বুঝতেই পারবে না। তো অডিও ভিউয়ারদের জন্য আমাদের সাথে তারার হাট আছে আজকে আমাদের সাথে। মানে লামাসিয়ার বাইরে চানা বেচেন, কিন্তু ট্যাকটিক্যাল জিনিয়াস আমাদের মাঝখানে স্পন্দন সান্যালের জন্য হাততালি মনেই দেবেন, মনে হাততালি দেবেন। আমাদের সাথে আছে বিক্রমজিৎ আচার্য। বিক্রমজিৎ আচার্য আমাদেরকে আগের থেকেই বলে দিয়েছেন যে 1-1.5 ঘন্টা তো হতে ফন্টিকে নিয়ে কথা হবে, সেসব দেখা যাবে। বিক্রমজিৎ আচার্য খুব মানে মনের কাছে প্লেয়ারটা আমার যা লাগে। আর আমাদের সাথে গড়পাড়ের গড়পাড়ের ওলে গানা সোলসার পৌরব রায় আছে আমাদের মাঝখানে। নিজের পেছনে খুব সুন্দর বাড়ির ওই আর্কিটেকচার দেখাচ্ছেন, বিউটিফুল বিউটিফুল ইন্টেরিয়র ডিজাইনিং। তো পৌরবকে আমি প্রশ্নটা করতে বলবো। হ্যাঁ, আমার যেটা করছিলাম যে দীপায়নে একটু আগে বললো যে লিল খুব মানে অত বড় টিম না। আগের সিজন ফোর্থ হয়েছিল, মানে এটা ওদের থার্ড না ফোর্থ চ্যাম্পিয়নশিপ বোধহয়। মানে আর পিএসজির মতো টিমকে ওদের হারানোটা মানে আন্ডারডগ স্টোরি বলা যায়। খুব আপসেট করেছে বড় পিএসজির যা রিসোর্সেস ওদেরকে হারানো এরকম ভাবে। তো ডিল এবার কি এক্সেপশনালটা কি করেছে যে ও এবার যে এই আপসেটটা করতে পেরেছে? হ্যাঁ, খুবই সুন্দর কথা বলেছিস সৌরভ। যে লিলের এটা ফোর্থ চ্যাম্পিয়নশিপ অফ অল টাইম, ঠিক আছে। আর 1954 এর পর 2011, তারপর 2021, লাইক 10 বছর লাস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে ডিফারেন্স ছিল। আর লাস্ট লাস্ট যখন 2011-এ বেরিয়েছিল, তো অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার্স ক্লাব ছেড়ে দেয় তারপরে, ঠিক আছে। তো সেগুলোতে পরে হয়তো আমার এক্সপার্টরা কথা বলবে, অন্যরা, তো আমি ওটা যাচ্ছি না। তো আমার কথা হলো কি, আমি একটা জিনিস বিশ্বাস করি, a champion isn't made in a year or a season or a day. এটা একটা প্রজেক্ট হয় যেটা অনেক দিন ধরে হয়, সেটা একদিন আমরা গিয়ে রেজাল্টটা, আলটিমেট রেজাল্টটা পাই, ঠিক আছে। যদি আমি দেখি লিলের সাকসেস রেটটা, আমি চিন্তা করি, তাহলে এটা কিন্তু 2017-তে শুরু হয়েছিল উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ স্পোর্টিং ডিরেক্টর, যেটা আমরা সবাই চিনি ফ্রম হিজ ডেজ ইন মোনাকো। সেটা হলো গিয়ে লুইস ক্যাম্পস, ঠিক আছে। লুইস ক্যাম্পস হলো ফ্যান্টাস্টিক স্পোর্টিং ডিরেক্টর। আমরা দেখেছি প্লেয়ার্স লাইক বার্নার্ডো সিলভা, জুয়া মর্টিনিও, জামেস রড্রিগাস, অ্যান্থনি মার্শিয়াল, বাকায়ুকো বা কন্ডোপিয়াকে, এরা এই মোনাকোর যে টিমটা যেটা সেমিফাইনালে গেছিল আর লিগও জিতেছিল, আর তোমার এরা জিতেছিল, তো কুপ ডে ফ্রান্স জিতেছিল। তো এই 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 টিমটার মেজর আর্কিটেক্ট বলতে পারি আমি ছিল লুইস ক্যাম্পাস। তো লুইস ক্যাম্পাসকে কিন্তু সাইন করেছিল লিল। আর তারপর থেকে কিছু সুন্দর সুন্দর স্ট্র্যাটেজিক ডিসিশনস, সুন্দর 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 স্ট্র্যাটেজিক ট্রান্সফার্স এই আজকের দিনটাকে পসিবল করেছে ফর লিল। আমি যদি দেখি, আমি একটু রিসার্চ যদি করি,
আমি রিসার্চ করে যদি আমি বার করতে চাই যে কিরকম ভাবে লুইস ক্যাম্পাস আসার পর থেকে প্লেয়ার্স বেঁচেছে বা কিনেছে, আমি ডিটেলসে যাচ্ছি না, ট্রান্সফার লিস্ট সবার কাছেই আছে, দেখতে পাবো। বাট মেইন জিনিসটা হলো গিয়ে প্রথম সিজনে লিল কিন্তু বেশ ছোট ছোট সাইনিং করেছে। লিলের যদি আমি লাস্ট 3 বছর ধরে সাইনিং দেখি, খুব বিগ নেম সাইনিংস এর পেছনে কিন্তু যায়নি। একটা ক্যারেক্টারিস্টিক ট্রেট ফর লুইস ক্যাম্পস, ও কিন্তু বড় সাইনিং এর জন্য যায় না, ও ছোট প্লেয়ার নেয়, কম দামে নেয়, কিন্তু তাকে যখন বেচে তাকে অনেক দামে বেচে। আর সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে রাফেল জাও, যাকে আমি এই সিজনে এসি মিলানকে দেখেছেন, তাকে 30 মিলিয়নে বেচেছে আর কিনেছিল ফ্রিতে, ঠিক আছে। তো আমি দেখেছি প্রথম সিজনে 56 মিলিয়ন প্রফিট করেছিল লিল, ঠিক আছে। তো ওর পরের সিজনে লিল সেই সিজন মনে হয় 17-18-এ কোনোভাবে 1 পয়েন্টের জন্য জাস্ট রেলিগেশন ব্যাটেল থেকে বেঁচেছিল। তার পরের সিজনে আমরা দেখেছিলাম প্লেয়ার্স লাইক নিকোলা পেপে আর জনাথন গাম্বা মিলে 37টা গোল মেরেছিল, and that made Lille the second best team in France, finishing after PSG. যদিও তাদের মধ্যে ডিফারেন্স 15 পয়েন্টের ছিল, বাট দ্যাটস অলওয়েজ দ্য কেস, রাইট? PSG অফকোর্স বাই ফার দ্য বেটার টিম। আর লাইক লিলের সাথে খুব 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 কম ফ্র্যাকচার অফ, মানে ওদের একটা ফ্র্যাকশন অফ ওয়েজ কম্পেয়ার টু যেটা পিএসজির ওয়েজ স্ট্রাকচার। তো তারপরের সিজন, যে সিজনে সেকেন্ড হলো, তারপরের সিজনে কিন্তু দে মেড প্রিটি big mistakes, letting go of players like Zhao, Pepe for 72 million, Thiago Nunes for 20 million। এরকম ভাবে করে করে টোটাল প্রফিট ওই সিজনের পরে এসে দাঁড়িয়েছিল 135 মিলিয়ন। বাট এই সিজনে 135 মিলিয়ন প্রফিট করার পর মেইন জিনিসটা যা চেঞ্জ হয়েছিল সেটা হলো গিয়ে around 2/3 of that money was reinvested, ঠিক আছে। যে প্রফিটটা যে তাতে 2/3 of money was reinvested। They got in 1928 season, they got players like Renato Sanchez, Victor Osimhen, Yusuf Yuktesai, বাট ওটা তাও ফিনিশ ফোর্থ করেছিল, যেমন পৌরব বললি। বাট মেজর রিজন আমার মনে হয় যেটা ফোর্থ করেছিল, বিকজ আগের সিজনে কিন্তু একমাত্র টপ 5 লিগের মধ্যে লিগ ছিল, যেটা হলো গিয়ে লিগো, যেটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। আর যখন কমপ্লিট হয়নি শেষ মোমেন্ট অব্দি ওরা ফোর্থে ছিল। তো দ্যাট কুড বি দ্য মেইন রিজন যে কেন ওরা ফোর্থে ফিনিশ করেছে। আমার মনে হয় যদি পুরো কমপ্লিট হতো, দে কুড হ্যাভ ফিনিশ হায়ার আপ দ্য টেবিল। আর এই সিজনে they made many again a few shoot signings. Major of it was Victor Osimhen, যে একটা ম্যাচও খেলেনি ফর লিল, was sold to Napoli for 63 মিলিয়ন। আমরা জানি যে ওখানে তো একটা খুব সুন্দর ছিল যে নেপোলির কোচ, হ্যাঁ, গাটুসো নিজে ওয়েজ কার্ড নিতে চেয়েছিল, হ্যাঁ নিজে ওয়েজ কার্ড নিতে চেয়েছিল যে টু সাইন ওজিমেন। গ্যাব্রিয়েল was sold for 27 million to Arsenal। আর ইন কেম যে এখন দিব্যায়ন কিছুক্ষণ আগে বললো ইম্পর্টেন্ট প্লেয়ার্স গুলো, এবার দেখ ইম্পর্টেন্ট প্লেয়ার্স কারা কারা আসছে, হাউ তুই এখন দেখবি এই সিজনে কে কে কি প্লেয়ার্স, তাদের নাম দেখ কে কে আসছে। কেনেডিয়ান জনাথন ডেভিড, ইয়াং স্ট্রাইকার ক্যানাডার থেকে। তার সাথে এসছে 21-year-old স্পেন বটম্যান। আর তার সাথে আসছে একটা এক্সপিরিয়েন্স বুরকি ইয়ালমাজ আর অ্যানহেল গোমেজ, ঠিক আছে। অ্যানহেল গোমেজ আর বুরকি ইয়ালমাজ কিন্তু ফ্রি ট্রান্সফার ছিল, ঠিক আছে। তো এবার দেখ, এবার যদি আমি এই সিজন দেখি, স্পেন বোল্টম্যান ওয়াজ অ্যাবসলিউটলি টেরিফিক অ্যালংসাইড তোর হোজে ফন্টি, যাকে নিয়ে বিক্রমজিৎ দা বলবে। আর গোলকিপিং ডিপার্টমেন্টে আমার মনে হয় মাইক মাইগেনের থেকে ভালো কেউ ছিল না, বিকজ মাইক মাইগেন 23টা গোল খেয়েছে 38টা গেমে, and that's the best defensive record in top 5 league by winner, top 5 league winning মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের থেকেও বেটার। হ্যাঁ, তো তার সাথে সিবিতে আমরা দেখেছি বোল্টম্যান, রেনাটো সানচেজের ইন্ট্রোডাকশন আর বাকায়ুকো সুমিরাই এর পারফরমেন্স খুব ভালো ছিল। সুমিরাই আমরা জানি মানে বাকু কি নাম নেই, বুবাকারি সামুরাই, সরি মাই ব্যাড, বুবাকারি সুমারে, আচ্ছা সুমারে মোস্ট প্রবাবলি লেস্টার জয়েন করছে ফ্যাব্রিজিও রোমানোর ভাই। দর্শকদের বলে দিতে চাই যে বেশি অ্যানিমে দেখা হচ্ছে স্পন্দনের, সুমারি এখন সুমারাই হয়ে যাচ্ছে, সামুরাই হয়ে যাচ্ছে। একদম। হ্যাঁ, মাইক মেনন মনে হয় মোস্ট প্রবাবলি এসি মিলান জয়েন করছে। তো যাই হোক, এটা পরে আসছি আমরা। তো প্লেয়ার্স লাইক রেনাটো সানচেজ, সুমিরে
বেঞ্জামিন আন্দ্রে, এক্সপিরিয়েন্স প্লেয়ার বেঞ্জামিন আন্দ্রে ওই ডিফেন্সিভ কভারটা দিচ্ছে টিমের মধ্যে, যে ডিফেন্সিভ স্টেবিলিটি যাতে ফুল ব্যাকসরা পুশ করতে পারে। আর মেইনলি বিকজ আমি বলবো যে প্লেয়ার্স লাইক স্পেন বোল্টম্যান আমি বলেছি আগে, বাট আমি বলবো ইয়ালমাস 16টা গোল দিয়েছে এই সিজনে ফর 37-year-old প্লেয়ার। দ্যাটস অ্যাবসলিউটলি টেরিফিক। অ্যান্ড ফর আ ফ্রি একটা লোক যে 1 পয়সা ইয়ে লাগেনি, তাদের 37টা গেমে 37 বছর বয়সে 16টা গোল দেওয়া সেই চারটিখানি কথা না। আর জোনাথন ডেভিডও অ্যাজ এ সাবস্টিটিউট বা সেকেন্ড চয়েস বা যাই বলো ওরকম ভাবে এসে খুব ভালো পারফরমেন্স। আমার মনে হয় এই ট্রান্সফারটা কোনোভাবে এফেক্ট করেছে, যে শ্রুড ট্রান্সফার পলিসিস আজকে লিলে সাকসেস স্টোরির পেছনে আমার ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য মেইন রিজন। তো মানে যে বুরাক ইলমাজের নাম দিলেন, যদি আমার মতো কেউ স্পোর্ট টোটো টার্কিশ লিগে এফএম এ গ্যালাটাসারাই ম্যানেজ করে দিতে, তাহলে জানবে যে বুরাক ইলমাজ ইজ অলওয়েজ আ 10-20 গোল আর সিজন প্লেয়ার। তো হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট সাইনিংস, আমি বলবো ওয়ান অফ গ্রেট সাইনিং, মানে ফ্রিতে তোলা তো আরোই ভালো। তো আমি একটা প্রশ্ন মানে দুজনকেই দিতে চাই এটা, সেটা হচ্ছে যে লুইস ক্যাম্পসের নাম এলো, যে যে নামগুলো স্পন্দন বললো এতক্ষণ, এসছে গেছে গেছে, সবার পেছনে একজনেরই হাত আছে, সেটা হচ্ছে লুইস ক্যাম্পস। লুইস ক্যাম্পস এখন ওকে নতুন ম্যানেজমেন্টের আন্ডারে স্যাক হয়ে গেছে। আর এখন পিএসজি থেকে কে এসছে একটু বলতে পারবেন স্পন্দন? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, লোকটার নাম হলো গিয়ে তোর কি বলে অলিভার লেটঙ্গা। অলিভার লেটঙ্গা এসে নতুন ডাইরেক্টর অফ ফুটবল, যে একটু মানে অতটা নেপথ্যে না থেকে নিজে একটু স্পটলাইট বেশি খেতে ভালোবাসে। তো আমার দুজনের কাছে প্রশ্ন হচ্ছে যে আফটার ইউ উইন আ লিগ এন্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ আ বিগ বাজেট অর বিগ ওয়েজ বাজেট, তুমি সবাইকে একটু মানে ওই দিতে পারবে না, প্লেয়ার রিটেন করা খুব কঠিন হয়ে যায়। কারণ সব প্লেয়াররা ভাববে তোমার ক্লাবে এইটা একটা স্টেপিং স্টোন বড় ক্লাবে যাওয়ার জন্য। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি যদি প্লেয়ার লাইক রেনাল্ডো সানচেজ ছাড়ে, আর এখনই আমি শুনলাম যে মেরিন, সে তো এখন ছেড়ে চলেই গেছে এসি মিলানে, তো যদি এই প্লেয়ার্সরা ছাড়ে তাহলে তাদেরকে রিপ্লেস করার জন্য এখন কেউ নেই। তো আমি প্রথমে তো লুইস ক্যাম্পাসের, যদি বিক্রমজিৎ লুইস ক্যাম্পাসের ওইটা বলে সিগনিফিকেন্স টু দ্য টিম বলে, আর ওয়ান্স দ্যাট লুইস ক্যাম্পাস ইজ নট ইন দ্য মোনাকো টিম, তাহলে হোয়াট ডু ইউ সি অফ দ্য মোনাকো টিম, হোয়াট হ্যাপেন্স টু দ্য মোনাকো টিম, কি হবে মোনাকো টিমের শেষ আশা? ফার্স্ট অফ অল লিল টিম মোনাকো অনেক আগে ছেড়ে দিয়ে চলে গেছে। লুইস ক্যাম্পাসকে নিয়ে যেটা বলতে চাই, এই সিজনে যদি লিগের যে এই যে সাকসেসটা, এর পেছনে অবভিয়াসলি টিম এফোর্ট আছে, খেলা আছে, সবই আছে, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড স্টাফের মানে ব্যাকগ্রাউন্ডে যে কলকাঠি নাড়াচ্ছে সেটা হচ্ছে লুই ক্যাম্পাস। ওকে ও এই গত ডিসেম্বরে ও রিজাইন করেছিল। আর 2017-তে যখন এনেছিল তখন মানে ওকে তখন কনসিডার করেছিল যে মানে হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট টেকনিক্যাল এন্ড এফেক্টিভ স্পোর্টিং ডিরেক্টরস এভার। তো 2018-তে লিলের কিছু আমার মনে হয় ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছিল, ট্রান্সফার বা কিছুর মধ্যে একটু গন্ডগোল, মানে একটু ট্রান্সফার বাজেটে কোনো গন্ডগোল ছিল। তখন Louis Campos single-handedly traveled around the globe and started looking for young players to bring into the squad. যেটা স্পন্দনও বললো একটা কথা, যে লুই ক্যাম্পসের যে ইউএসপিটা, মানে ই বাইজ চিপ অ্যান্ড সেলস এক্সপেন্সিভ, এটা হচ্ছে লুই ক্যাম্পসের মানে মেন এজেন্ডা। যে তোমার মানে মানে ফ্রম আ মানে ফুটবলিং পার্সপেক্টিভ অ্যান্ড আ বিজনেস পার্সপেক্টিভ লুই ক্যাম্পস কিন্তু দুটোই মানে ভালো ম্যানেজ করতে পারে, যেটা সবাই করতে পারে না। ওর কিন্তু ফুটবল অ্যান্ড রেভিনিউ, এটা কিন্তু গোজ হ্যান্ড ইন হ্যান্ড, এটাকে ভুললে আমাদের চলবে না। বিজনেসও কিন্তু ফুটবলেরই একটা পার্ট, কোনো ক্লাব রেভিনিউ ছাড়া চলতে পারে না, এটাও আমাদের দেখতে হবে। তো আমাদের আমরা যেটা বাইরে দেখে যান, আমি আমি আমার ফেভারিট ক্লাবের কথা বলছি, ইউনাইটেড, যেমন ইজ ইন নাও অলসো ইজ নাও ইন দ্য রং হ্যান্ডস। ওদের শুধু টাকাটাই ইম্পর্টেন্ট, ওদের ফুটবলিংটা কোনো পার্সপেক্টিভই নয় একদম বলতে গেলে। তো যেটা হয়, ফন্টেও কথাটা বলেছিল যে ক্যাম্পস আর ইয়েকে গল্টিয়ারের দুজনকেই প্রচন্ড ওরা বলেছিল, মানে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছিল। ফন্টে বলেছিল যে ওরা আমাদের জন্য শুধু একটা মানে মেন 11 নয়, আমাদের জন্য প্রায় 3টে স্কোয়াড বানিয়ে দিয়েছে। তো আর পাস্ট 2 সিজনসে লিল ওই যতগুলো ট্রান্সফার করেছে, 8 of them এর মধ্যে 5জন মানে দ্য মোস্ট এক্সপেন্সিভ ইন লিলস হিস্ট্রি। আর দুটো সিজন মিলিয়ে টোটাল আই গেস 290 মিলিয়ন মতো অ্যারাউন্ড ওদের কাছে রিটেন করেছে, তার মধ্যে একজন হচ্ছে নিকোলাস পেপে।
তো এখন যেটা আমি বলবো, ক্যাম্পাস মানে টার্গেটেড বাই রিয়াল মাদ্রিদ। আর ও একটা, আমি এটা মানে ইয়ে সূত্রে বলে রাখি, ও একটা ইয়েও করেছিল, ও একটা অ্যাপ্লিকেশনও বানিয়ে, মানে একটা ছোট্ট একটা ইনফরমেশন, একটা অ্যাপ্লিকেশন বানিয়েছিল, সেটার নাম হচ্ছে মরিনো ট্যাকটিক্যাল বোর্ড। ঠিক আছে, সেটা জাস্ট ফর ও হোজে মরিনোর জন্যই বানিয়েছিল। তো মানে তুই বুঝতে পারছিস যে লোকটার মাথাটা কোন লেভেলে কাজ করে। তো যেটা হবে, একটা জিনিস হচ্ছে লিলের তো একটা হাঙ্গার থাকবেই, কারণ ওরা এই সিজন এত ভালো পারফর্ম করেছে। আর ক্যাম্পাস থাক বা না থাক, গল্টিয়ার যদি অ্যাটলিস্ট রিটেন করে যায়, আমার মনে হয় গল্টিয়ার উইল পুশ ফর গ্রেটার পারফরমেন্স। আর আমার মনে হয় নেক্সট সিজনে ওদের লিগ তো অবভিয়াসলি একটা অবজেক্টিভ থাকবে, আর আমার মনে হয় ওদের মেন অবজেক্টিভ, যেটা ক্যাম্পাসেরও ড্রিম ছিল যখন ও 2017-তে এসেছিল, যে সিএল কোয়ালিফিকেশনটা, সেটা কিন্তু ভীষণ ভাবে ক্যাম্পাস চেয়েছিল, রাদার দ্যান উইনিং দ্য লিগ, সিএল কোয়ালিফিকেশনটা চেয়েছিল। এবার কি হবে না হবে সেটা পরের কথা। আমার মনে হয় গল্টিয়ার যদি থেকে যায়, গল্টিয়ার উইল পুশ ফর গুড পারফরমেন্স ফ্রম দেয়ার, এটুকু আমি বলতে পারি। আর যে আসছে পিএসজি থেকে, তাই না, ও যদি ক্লাবকে সেইভাবে রাখতে পারে, আমার মনে হয় যদি ম্যানেজারকে ব্যাকিং করে, মানে মোস্ট অফ দ্য টাইমস আমরা দেখেছি এগুলো হয় না, এই পয়সা মানে বেশি হয়ে গেলে বা ফুটবলিংটা পার্সপেক্টিভ না থাকলে মানে কোনো ম্যানেজার ব্যাকিং পায় না, তখন যদি খারাপ রেজাল্ট দেয় ইমিডিয়েটলি স্যাক হয়ে যায়। আমরা প্রচুর মানে মানে ইনস্টেন্সেস দেখেছি। তো আমার মনে হয় গল্টিয়ার যদি থেকে যায়, মানে হি উইল গিভ আ গুড পারফরমেন্স, এইটুকু আমি বিশ্বাস করতে পারি। তো আমি চলে আসবো আমার কো হোস্ট পৌরবের কাছে। পৌরবের যদি কোনো প্রশ্ন থাকে, কৌরবের মানে যে প্রশ্নটা এখন প্রেসিপিসে আছে, সেই প্রশ্নটাই যদি সে বিক্রমজিৎ দাই করতে চায়, আমি সেটাই চাইবো। হ্যাঁ, একটু আগেও কথা হলো, তোমার ওয়ান অফ দা ফেভারিট প্লেয়ার এখন হয়ে উঠেছে জোসেফ ফন্টে। তো আমি বলতে চাই, জোসেফ ফন্টে আগে কোনোদিন আমরা ওকে বড় ক্লাবে খেলতে দেখিনি, খুব একটা বড় ক্লাবে খেলেওনি, ওই প্রিমিয়ার লিগের হয়তো কিছু ছোট ক্লাবে খেলেছে। আর তো এই ওর এখন 37, 37 বছর বয়স। এখন এই এত বয়সে এসে একটা লিলের মতো টিমকে ক্যাপ্টেন করে লিগ জেতালো, একটা আপসেট করালো। তো এতে ওর রোলটা কি ছিল, ওর ইম্প্যাক্টটা কি ছিল লিলের এই সাকসেস স্টোরি? তো হোজে ফন্টে একটা নাম, মানে হঠাৎ করে আমরা খুব মানে এখন ইন সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি, হোজে ফন্টে হঠাৎ করে বহুত পপুলার হয়ে গেছে। এজ 37, ক্যাপ্টেন অফ দ্য লিল স্কোয়াড। ঠিক আছে, 36টা ম্যাচেস এর মধ্যে 3টে গোল দিয়েছে। ওই আপনাদের কেরিয়ার পার্সপেক্টিভটা দেখি, প্রথমে স্পোর্টিং সিটিতে ছিল, তারপরে ছোট ছোট ক্লাবে খেলেছে, তারপরে স্পোর্টিং সিপি বিতে ছিল, তারপরে আবার দুটো ছোট ছোট ক্লাবে খেলেছে, তারপরে ক্রিস্টাল প্যালেসের সাথে লোনে গেছিল, তারপরে ক্রিস্টাল প্যালেস কিনলো, তারপরে সাউথ হ্যাম্পটন, তারপরে ওয়েস্ট হ্যাম খেললো, আর ডালিয়ান ইফ্যাং এ গেছিল, ওটা মনে হয় একটা চাইনিজ ক্লাব। আর 2018-তেও লিলে এসছে। এবার ও হচ্ছে লিগ ওয়ান, লিলের তো বটেই, এবং লিগ ওয়ানের আমার মনে হয় ওল্ডেস্ট ডিফেন্ডার, ইফ আই এম নট রং। আর ও হচ্ছে এবারে কল্ড আপও হয়েছে ফর ন্যাশনাল টিম পর্তুগালের জন্য, ইউরোতে এবার ও খেলবে, আমি এক্সপেক্ট করছি ও স্টার্ট করবে। তো একটা ক্যাপ্টেন, আমি একজন যদি ফুটবল ম্যাচের মধ্যে যদি একটা আইডিয়াল ক্যাপ্টেন বলি, সে কিন্তু প্লেয়ারদের শুধু অন দ্য পিচ নয়, অফ দ্য পিচও সেই ব্যাকিংটা দেয়। সেটা একটা হচ্ছে আইডিয়াল ক্যাপ্টেনের লক্ষণ, যে দুটোই ব্যালেন্সে চলবে। মানে তুমি অন দ্য পিচ, হ্যাঁ খুব ভালো, ড্রেসিং রুমে গিয়ে তুমি মানে ঝগড়া করছো, প্লেয়ারদেরকে সম্মান দিচ্ছ না, বা এটা ফাস্ট করছো সব সময়, সেটা কিন্তু মানে হয়তো তখনই নয়, বাট ইন দ্য লং রান কিন্তু ওই জিনিসটা এফেক্ট করে, ওই জিনিসটা টিমের মধ্যে, টিমের মেন্টালিটির উপরেও করে। তো গল্টিয়ার যেটা বলছে, ফন্টে ওয়াজ দ্য মেন ম্যান বিহাইন্ড দ্য ইউনিটি অফ দ্য টিম। আর নতুন যারা রিক্রুটস আসে তাদেরকে অ্যাক্লামেটাইজ করতে ফন্টে খুব হেল্প করে, কারণ রিলের যে স্কোয়াডটা ইজ আ মিক্স অফ মানে ইয়াং প্লেয়ার্স অ্যান্ড ওল্ডার প্লেয়ার্স গাইড করে মানে ইয়াঙ্গার প্লেয়ার্সদের। আর এই ইয়ের মধ্যে রিলের টিমটার মধ্যে প্রচুর ডাইভার্সিটি আছে, মানে প্রচুর ন্যাশনালিটিস আছে। ফন্টে কি করে, ফন্টে কমিউনিকেটস উইথ এভরিওয়ান, অ্যান্ড ও ওই মানে যে কালচারের আসে, যারা আসে তাদের সাথে ও কমিউনিকেট করে এবং তাদের কালচারটা অ্যাডাপ্ট করতে চায়। সেইভাবে একটা কালচারালি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ভেঙে টিমের মধ্যে একটা ইউনিটি আনতে চেয়েছে। আমার মনে হয় দ্যাট ইজ আ ভেরি গুড সাইন, যেগুলো এখন মডার্ন ফুটবলে খুব একটা দেখা যায় না, যেটাও করেছে। কারণ এখন আমরা দেখছি যদি একটা টিমের মধ্যে মিক্স ডাইভার্সিটিস থাকে, তো যেটা সবাই মোটামুটি যেই ভাষাটা বলে সেই ভাষাটাকেই বলা হয়, কিন্তু একজন মানে যেচে গিয়ে আরেকটা
মানে একজনের ভাষা শিখছে জাস্ট টিমকে ইউনিফাই করার জন্য, আমার মনে হয় মানে ওখানে ক্রেডিট ও মানে ডিজার্ভ করে। তো ওটা একটা হচ্ছে ওই যাবার যেটা বলছে যে ও হচ্ছে আমরা একসাথে জিতবো, একটা টিম হিসেবে আমরা পারফর্ম করবো। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমি বিলিভ করি না। আমি আমার যা হবে আমার টিম পারফর্ম করবে। আর হি ওয়াজ আ মেন ম্যান ইন দ্য ড্রেসিং রুম, মানে ওর ড্রেসিং রুমটাকে পুরো ওর কন্ট্রোলে রাখে। আমার মনে হয় সেটাও একটা খুব ভালো জিনিস। আর মানে দ্য স্কোয়াড পজিটিভলি রেসপন্ডেড টু ইট এন্ড নাও দে আর হিয়ার উইনিং দ্য লিগ। তো ফন্টে এসে যেটা বলেছিল, ফন্টে যেটা বলছে লিল ওয়াজন্ট টেকিং ইট গেম বাই গেম। ওরা কিন্তু গেম ম্যাচ উইক 23 থেকে বলছিল যে আমরা কিন্তু জিতবো, মানে লাস্ট 15টা ম্যাচে যখন তখন থেকে বলছিল আমরা জিতবো আমরা জিতবো। ফন্টের একটা কথা যেটা আমার খুব সুন্দর লেগেছে যে ও বলেছে যে আই রিয়েলি বিলিভ দ্যাট ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ বিফোর ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ। আর এই যে টার্গেটটা আমি প্রত্যেকটা দিন আমার টিমমেটস এর মাথায় ঢোকাতাম, আর আমি ওদের উপর বিশ্বাস রাখতাম যে হ্যাঁ আমরা পারবো। তো তারপরে ফন্টে আরো অনেক কিছু নিয়ে কথা হলো, যেমন একটা হচ্ছে যেহেতু ওদের স্কোয়াডে ফ্রেঞ্চ প্লেয়ার্সরা আছে, তো ওরা বাকি ফ্রেঞ্চ প্লেয়ার্সদের সাথে কথা বলে, তো ওদের থেকে অনেক কটাক্ষ পায় যে তোমাদেরকে হারিয়ে দেবো, তোমরা একটা ছোট ক্লাব, তোমরা এখানে কি করছো, মানে এইসব প্রচুর ব্যান্টারিং চলে। ইনস্পাইট অফ দ্যাট ফন্টে বলছে যে তোমরা এগুলো মাথায় নিও না, এগুলো মাথায় নিয়ে যদি তুমি খেলায় নামো তোমার খেলা নষ্ট হয়ে যাবে, এগুলো নিয়ে তুমি মাথা ঘামিও না, জাস্ট গো আউট দেয়ার এন্ড পারফর্ম ফর দ্য টিম, ব্যাস এইটুকু। ফন্টে যেটা বলেছে যে ওদের টার্নিং পয়েন্ট যেটা দুটো এই লিগটা যেটা উইন করতে সাহায্য করেছে, একটা হচ্ছে পিএসজি কে হারানো 1-0, আরেকটা হচ্ছে লিওনকে যেটা 2-0 ডেফিসিট থেকে 3-2 জেতা, এটা হচ্ছে ওদের টার্নিং পয়েন্ট। এই সূত্রে বলে রাখা ভালো যে টনি ক্যাসকারিনো, মার্সেলের ফরমার প্লেয়ার একজন, সে একটা ডিগ নিয়েছে অ্যাবাউট লিল, যে লিল নাকি ফ্রান্সের সান্ডারল্যান্ড। আমরা দেখি যে সান্ডারল্যান্ড এখন সেরকম কিছু ফুটবল খেলছে না, বা মানে লাস্ট ডেকেডেও আমি বলবো যে এমন সিগনিফিকেন্ট কিছু করেনি। তো ওকে লিলকে এরকম ভাবে বলেছে যে তোমরা ফ্রান্সের সান্ডারল্যান্ড। মানে ও ইনফ্যাক্ট এটাও বলেছে যে লিল উইনিং দ্য লিগ 1 ইজ ওয়ার্স দেন লেস্টার উইনিং দ্য প্রিমিয়ার লিগ ট্রফি। তো আমার পার্সোনালি যদি বলি, এটা মানে খুবই একটা মানে ডিরোগেটরি কথা। এটা হচ্ছে তুমি লিলের এফোর্টস কেও ইয়ে করছো, আর লেস্টারের এফোর্টস কে তুমি আন্ডারমাইন করছো। তো ফন্টে বলেছে যে এটা তুমি ভুল কথা। আর হ্যাঁ, ক্যাসেলিনো এটাও বলেছে যে লেন্স হচ্ছে ওই নর্থ অফ ফ্রান্সের বেস্ট ক্লাব। তো সেটাও ফন্টে ডিসএগ্রি করেছে যে আমরা যদি ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্সও দেখি, আমাদের ফ্যান্স বেশি, আমরা কালচারালি অনেক বেটার, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেন্সের থেকে অনেক ভালো। তো ক্যাসকারিনো এটা কেন বললো আমি জানি না, কিন্তু হি ইজ টোটালি রং, এটাও প্রেসে বলেছে। তো অল ইন অল যদি আমি দেখি, হোজে ফন্টে মানে আমার মতে ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইন দ্যাট স্কোয়াড দ্যাট হেল্প দ্য টিম টু উইন দ্যাট। আমি জোসে ফন্টে নিয়ে একটা কথা অ্যাড করতে চাই। ইকো হচ্ছে বোধহয় না? ঠিক আছে। হ্যাঁ, তো জোসে ফন্টে এর আগে সাউথহ্যাম্পটনে খেলেছে, আর সাউথহ্যাম্পটনকে বলতে পারি লাস্ট ডিকেডে প্রিমিয়ার লিগের একটা বিগেস্ট সাকসেস স্টোরি, বিগেস্ট আন্ডারডগ স্টোরি। ওরা লিগ 1 থেকে উঠে 2010-এ লিগ 1-এ ছিল, ওই লিগ 1 থেকে উঠে ওরা 2016-এ ইউরোপা লিগ খেলেছে। 6 বছরের রিমার্কেবল একটা প্রোগ্রেস বলা যেতে পারে। জোসে ফন্টে কিন্তু এই পুরো জার্নিতে জোসে ফন্টে কিন্তু সাউথহ্যাম্পটনের সঙ্গে ছিল, আর কিছু সময়ের জন্য সাউথহ্যাম্পটনের ক্যাপ্টেনও ছিল। তো জোসে ফন্টেকে সাউথহ্যাম্পটন লেজেন্ড বলা যেতে পারে। তো জোসে ফন্টের এর আগেও একটা আন্ডারডগ স্টোরি করেছে, এটা আরেকটাও এই ক্যারিয়ারের স্টেজে এসে আরেকটা আন্ডারডগ স্টোরির সঙ্গে পার্ট হলো। একদমই 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 হোজে ফন্টে খুবই ভালো খেললো, বিক্রমজিৎ এরা বলতো। তো শুভ্রা হিরো চন্দন, তুমি কি আর কিছু অ্যাড করতে চাও মানে এই হোজে ফন্টে সাগাতে? না না, আমি হোজে ফন্টের থেকে আমি আরেকটা আমি হোজে ফন্টের থেকে আমি কিছু অ্যাড করতে চাই না। আমি একটা কথা বলবো যে হোজে ফন্টের থেকেও আমি বলবো ক্রিস্টোফার গয়তার যে মেন্টালিটিটা বললো। আমি আসছিলামই ক্রিস্টোফার গয়টারে। আমার লাগছে তোমার উত্তেজনা থামছে না। আমার লাগছে তুমি ঢুকতে চাইছো গয়টারের ব্যাপারে। গয়টার ব্যাংক পে শুরু হচ্ছে ইন 3, 2, 1, লেটস গো। চলো গয়টার হ্যাঁ, নিয়ে হোক। গয়টার আমি নিয়ে একটু আমি বলেও বলতে দিই একটু গয়টারে। আমি একটু প্রথমে একটা কথা বলেছি যে সাউথ অফ ফ্রান্সে যেটা বলছিল যে রেনকে কেন বড় লেন্সকে কেন বড় ক্লাব বলা হয় সাউথ অফ ফ্রান্সে, কারণ লেন্স হ্যাজ আ বিগার স্টেডিয়াম। তো কিছু সময় মানে এই যে টিমটা যেটা এলওএসসি টিম মানে লিলের টিমটাকে কিছু সময় লেন্সের স্টেডিয়ামে খেলতে হয়েছিল, কারণ ওরা সিরিয়া লিগ
সরি জোম্যাটো লিগ আর সিটিং ক্যাপাসিটি ওরা রিচ করতো না। তো একদিক থেকে মানে একটা ওই থাকে না, ওয়ান আপারই থাকে, যদি কোনোদিন গুডিসানের ওই বড় হয়ে যায় আর লিভারপুলকে বলে গুডিসানে গিয়ে খেলো, তো একটা ওই থেকে যায় না, একটা বিটার টেস্ট থেকে যাবে লিভারপুল ফ্যানদের মধ্যে। তো সেইটা একটা আছে। আর যে ক্রিস্টোফার গয়টার যার কথা বলতে যাচ্ছেন, ক্রিস্টোফার গয়টার কিন্তু মানে মানে সেন্ট এটিয়েনের সাথে, সেন্ট এটিয়েনে যখন ছিল, মানে সেন্ট এটিয়েনকে সবসময় মানে ওই ইউরোপা লিগের ভেতর নিয়ে যেত, মানে ইউরোপা লিগে নিয়ে যেত। ওই আমরা ওই তিনটাও জানি যে পগবা আর ওর ভাই হাতে হাত, বাবা কতক্ষণ রয় কিন বলেছিল এরা খেলতে নামছে না, এরা প্রেম করতে নামছে, এতক্ষণ গোলা জোড়াজড়ি করছে। তো সেই সেন্ট এতিয়েনের গয়টার আর লিলের গয়টার দুটোকে আমি লাগছে ভালো সাম আপ করতে পারবে স্পন্দন। হ্যাঁ, ক্রিস্টোফার গয়টার যে বলছি, আমি সেন্ট এথেন্সে প্রথম থেকে শুরু করছি, সেন্ট এটিয়েন থেকে শুরু করছি। ক্রিস্টোফার গয়টারে কিন্তু অ্যালেন পেরিনের অনেকদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ছিল, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট থাকার পর ও মনে হয় অনেকদিন ধরে তারপরে ফেরিনকে রিপ্লেস করে অ্যাজ রাইটফুলি অ্যাজ এথিয়েন্সের ম্যানেজার হিসাবে, আর অনেকদিন থাকেও। কিন্তু যখন মার্সেলো বিয়েলসা যখন স্যাক হয়ে যায়, কারণ কি মার্সেলো বিয়েলসা যখন স্যাক হয়ে যায় তখন আই গেস লিল ওয়াজ বটম অফ দ্য টেবিল এন্ড Goitre was appointed as a firefighter, like a person who would survive you from relegation battle. তো ওখান থেকে ক্লাবটাকে নিয়ে একটা মিড টেবিল ক্লাব বানানো, তারপর ওখান থেকে জেতা। and that's a long way like Goitre has come. তো Goitre আমি যে সিস্টেমটা দেখি, ইজ a very fluid system. It's not like ওভার দ্য টপ কিছু ট্যাকটিক্যাল জিনিয়াস পেপ গার্ডিওলার মতো পজিশন ফুটবল 25টা ইয়েতে ডিভাইড করছে, অত কিছু না। ও কিন্তু সিম্পল ফ্লুইড ফুটবল খেলে। বা জিনিসটা কি, ওর টিমের সবাই নোজ দেয়ার রোল টু দ্য টি। সব প্লেয়ারের আলাদা আলাদা রোল, এন্ড হি মেক শিওর যে সব কটা প্লেয়ার ওদের সব কটা রোল স্পেসিফিক ভাবে জানে, বিকজ ওর সিস্টেমে সব প্লেয়ারকে নিজের রোল জানাটা খুব ইম্পর্টেন্ট। আর বেসিক 4-4-2 তে খেলে। আর বেসিক্যালি কি ওর ওর দুটো জিনিস আছে, আজকে যেটা বললো হোজে ফন্টে বলেছে যে লাইক এমন একটা টিম বানাতে হবে যে হু কুড ডাই ইন দ্য পিচ, লাইক ও টিমমেটসদের জন্য। এই মেন্টালিটিটা কিন্তু আমি সেন্ট এটিয়েনতে দেখেছি, এখানেও দেখছি, লিলে এসেও দেখছি। ইটস সামথিং দ্যাট গয়টার প্রমোট করে। গয়টার ইজ এ টাইপ অফ ম্যানেজার যে প্রমোট করে, ইউ নো হোয়াট, এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে ড্রেসিং রুমের মধ্যে যে ইউ নো হোয়াট, নাম্বার ওয়ান, নো ওয়ান ইজ রিপ্লেসেবল, বিকজ আ টিম লাইক লিলিতে এটা সবসময় মেনে চলতেই হবে, হ্যাঁ, সেলিং ক্লাব। আর সেকেন্ড অফ অল হলো গিয়ে এমন একটা টিম তৈরি করে, একটা টিমের ইউনিটি তৈরি করে যে লাইক ইউ উড ডাই ফর ইউর ম্যানেজার, ইউ উড ডাই ফর দ্য প্লেয়ার্স, ইউ উড ডাই ফর আদার প্লেয়ার্স, ইউ উড ডাই ফর দ্য টিম। ওই একটা সেন্স অফ ব্রাদারহুড তৈরি করেছে, দ্যাট টু বি ভেরি অনেস্ট প্রোভাইডেড এই সাকসেস স্টোরিটার জন্য। তো আমি বলছি যে গয়তারের যে দেখি আমরা মাইক মেনান বা ফন্টে বোর্ডম্যানের খুব সলিড পার্টনারশিপ ডিফেন্সিভলি হয়েছিল। সিএম এ একটু চেঞ্জেস হতো, আমি বললাম আমরা রেনেটো স্যাnchez আর সুমাইকে নিয়ে খুব মতলব ইন্টারচেঞ্জেবল রোল হতো। আর আন্দ্রে বেঞ্জামিন আন্দ্রে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, যদিও খুব একটা অ্যাসিস্ট দেয়নি, গোল দেয়নি, কারণ সিডিএম হিসেবে দেয় না বেসিক্যালি কোনো লোকই, বাট ও সেন্টার মিডফিল্ডার সিবির মধ্যে ড্রপ করতো। আর তার প্রপার শিল্ডিং এফেক্টের মধ্যে ব্যাক থ্রি, পোটেনশিয়াল ব্যাক থ্রি তৈরি করতে যাতে ফুল ব্যাকটা উপরে উঠতে পারে, যেটা আমি আগেও বললাম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে মিড সিজনে কিন্তু লিলের চেঞ্জ হয়েছিল, ঠিক আছে, পার্টনার চেঞ্জ হয়েছিল, কিন্তু মালিক চেঞ্জ হওয়া সত্ত্বেও তোমার গায়টান কিন্তু ক্রিস্টোফার গায়টান কিন্তু টিমের মধ্যে ওটা এফেক্ট করতে দেয়নি, বিকজ উপরের দিকে বলতে পারো লুইস ক্যাম্পাস চেঞ্জ হচ্ছে বা বড় কর্তা হত্যা সবাই চেঞ্জ হচ্ছে, বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জ হচ্ছে, সামহাউ দ্যাট এফেক্টস প্লেয়ার্স অ্যাজ ওয়েল, যেটা আমি বার্সেলোনাটা এই বছর দেখে এসেছি, ঠিক আছে। যখন উপর দিকে উপর মহল চেঞ্জ হয়, সার্টেন এক্সটেন্ট এফেক্ট করে মানে প্লেয়ারদের, বাট এটা কিন্তু টিমটাকে এফেক্ট করেনি, টু ভেরি অনেস্ট করেছে হয়তো তুমি বলতে পারো, বাট দেন এগেইন প্রথম 17টা গেমে ওটা একটা ম্যাচ লুজ করেছিল, হ্যাঁ। আর তারপরে হয়তো তুমি বলতে পারো হ্যাঁ তারপরে তো ভালো পারফরমেন্স নেই, but then again second half we expect them to drop points. They are the type of team who would go on be invincible or like lose 1 or 2 games in the whole season, হ্যাঁ। বাট সেরকম ভাবে কিন্তু এফেক্ট করেনি ওদের পারফরমেন্স ওভার দ্য সেকেন্ড পার্ট। তিনটে ম্যাচই তো হেরেছে পুরো, তিনটে ম্যাচই হেরেছে, বাট অনেক ড্র করেছে লাস্টের দিকে আমার মনে হয়, তো ওখানে অনেক পয়েন্ট ড্রপ করেছিল, তো ওটা একটা বড় 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 ফ্যাক্টর।
বাট আমি বলবো যে গয়টা ডিজার্ভস আ লট অফ ক্রেডিট ফর লাইক টার্নিং আউট লিড, যেটা 28 টিমকে একটা ইনহেরিট করেছিল, যারা রেলিগেশন ব্যাটল করছিল সেই টিমটাকে নাম্বার 1 করা 3 বছরের মধ্যে। লাইক ইটস রিয়েলি লাইক নট সো লাইক আমরা যখন বলি গ্রেটেস্ট ম্যানেজার্স এর কথা, আমার মনে হয় এই সিজন যদি গ্রেটেস্ট ম্যানেজারে দিয়ে থাকে তাহলে আমার মনে হয় ক্রিস্টোফার গয়টারকে অ্যাটলিস্ট নমিনে করা হবে। পেপ গার্ডিওলা জিতবে বা সমস্ত কিছু জিতবে, জানি না কে জিতবে, বাট আমার মনে হয় ক্রিস্টোফার গয়টারকে কোথাও না কোথাও গিয়ে চান্স দেওয়া উচিত ওই ওই জায়গাটায় জেতার জন্য। তো এটাই হলো গিয়ে আমার মতামত। কিছু জিজ্ঞেস করবি কি, দীপার কোনো কোয়েশ্চেন আছে? না, বিশেষ কিছু নেই, আমি সবই কভার হয়েছে। মানে মেন 3টে পয়েন্ট, মানে 3টে পয়েন্ট আমরা বুঝতে পেরেছি, যে একটা ফন্টে, একটা ক্যাম্পাস, আর একটা হচ্ছে আমাদের গাইটার। এই 3জনের থাকার জন্য একটা ইনফ্লাক্স হয়েছে, যে টিমটা টিমটা খুব মানে মোটিভেটেড ছিল পুরো সিজন। প্লেয়ারের যে রিক্রুটমেন্ট খুব ভালো হয়েছে, আর গাইটারের যে ম্যানেজমেন্ট, দ্যাট ওয়াজ ওই। কিন্তু আমি এইটা সবাইকে এই প্রশ্নটা করতে চাই, যে কতটা লিলের কতটা অ্যাচিভমেন্ট, আর কতটা পিএসজির ওই মানে ভুল ম্যানেজমেন্ট, বা পচেটিনোর নতুন ম্যানেজার একটু ওই করতে আগে যেটা করেনি কখনো, মানে অ্যালেগ্রিয়ার কে ছিল টুকেলের মধ্যেও তো এরকম কিছু বিশেষ চেঞ্জ হয়নি। তো আমি যেটা জিজ্ঞেস করবো, যে কতটা ওই পিএসজি কতটা দোষ, আর কতটা ওর, কতটা লিলের কতটা অ্যাচিভমেন্ট, লিলের নাথিং টেকিং নাথিং ফ্রম লিল। তো আমি দুজনকে জিজ্ঞেস করবো যে এটা কতটা। হ্যাঁ, লাইক আমরা যদি পয়েন্ট টেবিল দেখি 83 পয়েন্টে লিল ফিনিশ করেছে, এন্ড দ্যাটস রিয়েলি লো। আমরা যদি লাস্ট কিছু বছর ধরে টপ যে জিতেছে সেই পয়েন্ট টেবিল থেকে ইয়ে করি, তো সেটা দেখবো যে অনেক লো। লাইক জেতার জন্য, চ্যাম্পিয়ন্সদের জন্য পয়েন্টটা বহুত লো, মেনলি বিকজ ইউ ডোন্ট এক্সপেক্ট PSG to lose 11 to 13 games a season, and you would probably never expect them to do so in the next season onward. তাই বলবো লিলের থেকেও বেশি পিএসজি বেশি বটল করেছে গেমটা, অনেক গেম হেরেছে, and that's something that's not expected from a team like PSG. হতে পারে, আমি বলবো না পচিনোর জন্য, বা আমি বলবো যে থমাস টুখেলের আন্ডারেও পারফর্ম করতে পারছিল, হি ওয়াজ দেয়ার অলরেডি 5th or 6th ছিল, তার জন্য থমাস টুখেল ওয়াজ sacked in the first place because of his performance in Ligue 1। আর পচিনো এসছে, বাট আমরা দেখিনি মানে সিগনিফিকেন্ট চেঞ্জেস খুব একটা দেখিনি পারফরমেন্স। পচিনো এসে বিশাল ইমপ্রুভ করে দিয়েছে টিম। আর আরেকটা জিনিস আমার মনে হয় এখনো 123 মিলিয়নের লোন বাকি লিলের, যদিও ইউসিএল যাওয়ার পর ওরা একটা ইনফ্লাক্স অফ মানি পাবে, বাট আমার মনে হয় 123 মিলিয়নের লোনটা শোধ করার জন্য আমার লাগে যেটা, যে ওরা প্লেয়ার্স বেচতে হবে। প্লেয়ার্স লাইক আমরা অলরেডি বলছিলাম মাইক মেননকে বেচে দিয়েছে, বুকারে সুমাইকে বেচে দিয়েছে, তো সুমারাইকে বেচে দিয়েছে তো লেস্টারে। হ্যাঁ, বা আমার মনে হয় বোল্টম্যান বা জনাথন ডেভিডও এবার এই বছর যাবে। তো প্রবাবলি আমরা আবার 2011-এর মতো একটা দেখতে পাবো স্টোরি, যেখানে একবার লিল জিতে গেল, তারপরের বছর এই ডেপ্থের জন্য ওকে হয়তো যা যা প্লেয়ার্স ছিল তাদেরকে বেঁচে দিতে হবে, and that's pretty sad to be very honest, but it is what it is, and মানে ultimately they বলছি are যে একটা মাস এক্সোডাস আবার হতেই পারে এই টিমে, মাস এক্সোডাস হতেই পারে। বিক্রমজিৎ দা, তুমি যদি কিছু অ্যাড করো, আমার কতটা পিএসজি আর কতটা লিলের ওই। ওই যে আমি এই এগ্রি উইথ স্পন্দন, আমার এক্সট্রা আর হুম কিছু বলার নেই, কারণ একটা হুম হচ্ছে লিলের স্কোয়াডে মানে সব থেকে মনে হয় 21 জন ছিল মানে স্কোয়াড টোটাল ইয়েতে। আর লিলের হচ্ছে যেটা হচ্ছে যে লিলের 4th ইয়াংগেস্ট স্কোয়াড লিগ 1। এটা একটা ওদের ডিফেন্সিভ রেকর্ড ভালো ছিল পিএসজি থেকে। তো পিএসজি বটল করে, অবভিয়াসলি পিএসজি বটল করেনি এটা আমি বলবো না, কিন্তু টেকিং নাথিং অ্যাওয়ে ফ্রম লিলের এফোর্টটাও আন্ডারমাইন করা যায় না। ফ্র্যাকশন ঠিক অফ কথা, ঠিক পিএসজি's কথা। বাজেটের একটা টিম হুম যদি হুম লিগ 1 জিততে পারে, আমার মনে হয় হুম দ্যাটস আ ভেরি গুড থিং। এইগুলোর জন্যই তো ফুটবলে দেখা, এই আন্ডারডগ হুম স্টোরিজই হুম। ফুটবল। যখন আমরা রেকর্ড করছি ব্রেন্টফোর্ড কিন্তু প্লে অফ জিতে এখন প্রিমিয়ার লিগে আসছে। ওয়াট আ স্টোরি, ওয়াট আ মানে স্টোরি ব্রেন্টফোর্ডের জন্য। 1947 এর পর ফার্স্ট টাইম। প্রথমবার, ওয়াট আ ফেরি টেল আমি বলবো তো। দিস ইজ হোয়াট কিপস দ্য ফুটবল ফ্যান ইন আস অ্যালাইভ, দিস হোয়াট মেক্স ফুটবল। ওই লাস্ট মিনিটে গোল, আর তারপর হচ্ছে এটাই হচ্ছে যেটা ওই করে। তো এর সাথে আমি থ্যাংক ইউ বলবো আমার ফেলো পডকাস্টারদেরকে, আমার ফেলো হোস্ট সৌরভ, থ্যাংক ইউ ফর জয়নিং। আর congratulations to Lille for winning Zomato, Swiggy, Pass Pass, Uber Eats, League. Keep it up, boys. স্পন্সর দিতে পারো, আমরা কিন্তু খুব নির্লজ্জ, আমরা যে কোনো স্পন্সর নিয়ে নিতে পারি।